হত্যা, গুম, দখল, সন্ত্রাসে হাসিনার লাঠিয়াল ছিল কয়েক সেনা কর্মকর্তা, বিচারের দাবি সাবেকদের। তত্ত্বাবধায়ক সরকার বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট। ইউনিয়ন ছাড়া সব স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ রাষ্ট্র সংস্কারের অংশ বলছেন উপদেষ্টা। আন্দোলনে আহতদের পুনর্বাসন শুরু, হত্যার তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের প্রতিনিধি। রাজপথে নানা সংগঠনের ব্যানারে অবস্থান অবরোধ, যানজটের ভোগান্তিতে নাকাল নগরবাসী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21-এর সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। ব্যাংকপাড়ার মাফিয়া নাফিজ শরাফত, দুর্নীতির বিস্তর অভিযোগে অনুসন্ধান শুরু। আওয়ামী দুঃশাসনের গত 15 বছরে হত্যা, গুম আর বিভিন্ন প্রতিষ্ঠান দখলের বিশেষ একটি অংশে নেতৃত্ব দিয়েছেন সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা। ইসলামী ব্যাংক থেকে 21 টেলিভিশনের মতো জনপ্রিয় গণমাধ্যম সবকিছু দখলে এস আলমের লাঠিয়াল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তারাই। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় উত্থান ঘটেছে এস আলমদের। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অপশাসন থেকে মুক্তির পর অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। মানিক শিকদারের বিশেষ প্রতিবেদন। রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল আলম, সদ্য আটক মেজর জেনারেল জিয়াউল হাসান, এমন আরও বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত 15 বছরের বেশি সময় দেশ জুড়ে চলতে থাকে হত্যা, গুম, দখলদারিত্ব আর লুটপাটের রোমহর্ষক অধ্যায়। সরাসরি তাদের নেতৃত্বে উত্থান ঘটে ব্যাংক খেকো, জমি খেকো এস আলমের। 2017 সালের 27 নভেম্বর এশিয়ার শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক দখলে নেয় আওয়ামী লীগের এই অলিগার্ক। এর 2 বছর আগে 2015 সালের 25 নভেম্বর একইভাবে দখলে নেয় মুক্তচিন্তার খোলা জানালা হিসেবে পরিচিত সেই সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম 21 টেলিভিশন। গভীর এই ষড়যন্ত্রে সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবান গোলাপ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 2015 সালের 6 জানুয়ারি আটক করা হয় 21 টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুল সালামকে। একের পর এক মিথ্যা মামলায় বিনা বিচারে জেল হাজতের অন্ধ প্রকোষ্ঠে 2017 সালের 11 জুন পর্যন্ত দীর্ঘ 2.5 বছর বন্দী করে রাখা হয়। তার একমাত্র অপরাধ সত্য এবং ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে অবিচল রাখার প্রত্যয়। ইটিভিটা এই সরকার কর্তৃক যে দখল হয়, তারা যে বিভিন্ন মিডিয়াকে তাদের কক্ষিগত করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ইটিভি দিয়েই শুরু হয়। তারা আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করে। ইলেকশন কমিশন, দুদক, সশস্ত্র বাহিনী এবং কিছু বড় ব্যবসা প্রতিষ্ঠান যাদেরকে প্যাট্রোনাইজ করে ব্যাংকগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এস আলমের পক্ষে নগ্নভাবে কাজ করে যাওয়ার মাত্র কয়েক বছরের ব্যবধানে সামান্য নৌ কমান্ডার থেকে এম সোহায়েলের কপালে জোটে রিয়ার অ্যাডমিরাল পদ। একই সঙ্গে বনে যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। ঐতিহ্যবাহী নৌবাহিনীর সোহায়েল একমাত্র কর্মকর্তা যিনি কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড এবং গুরুত্বপূর্ণ কোনো সামরিক কোর্স ছাড়াই রিয়ার অ্যাডমিরালের পদ বাগিয়ে নেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে লুটপাট করেন হাজার হাজার কোটি টাকা। এই সমস্ত অফিসাররা আবার অনেক ব্যবসায়ী নির্দোষদের ছেলেপেলে ধরেও এরা ভিতরে আটকায় রাখতো এবং বলছে গুম করে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে, টাকা দেবো। এবং এদেরকে টাকা দিয়ে তারপর নাকি এই সোহেল, জিয়াউল হাসান,
আর এরা এগুলো করেছে। চট্টগ্রামের বাঁশখালীতে সাধারণ মানুষের জমি দখল করে এস আলমের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে ঘিরে 2021 সালের 17 এপ্রিল 5 জন নিরস্ত্র গরিব খেটে খাওয়া মানুষকে হত্যার নেতৃত্বেও ছিলেন এই সোহায়েল। হত্যা, গুমসহ অসংখ্য ভয়ঙ্কর অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে। আমাদের যে সরকার কাঠামো ছিল, যে সরকার ব্যবস্থা ছিল, তারা তাদের নিজ স্বার্থে এবং আমাদের কিছু কতিপয় অফিসার যারা নিজেদের প্রফেশনালিজমটাকে ভুলে যেয়ে অন্যের কাজগুলো করেছে এবং সেই কাজ করতে যেয়ে নিজেরা কিছু ব্যক্তিগত সুবিধাও গ্রহণ করেছে। প্রায় 6 বছর ধরে ডিজিএফআই এর মহাপরিচালক পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনও হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে পাড়ি জমিয়েছেন 5 আগস্ট গণ অভ্যুত্থানের দুদিন আগেই। তবে এখনও বহাল তবিয়তে আছেন বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মূল হোতা র্যাবের তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম। বিভিন্ন সময় হয়েছেন নানাভাবে পুরস্কৃত, হয়েছেন অঢেল সম্পত্তির মালিক। কিন্তু এ ধরনের কথিত কিছু সামরিক কর্তা ব্যক্তির কারণে পুরো বাহিনী বারবার বিতর্কিত হবে এমনটা মানতে পারছেন না সংশ্লিষ্টরা। ডিজিএফআই-কে তারা ব্যবহার করে তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ, তাদের নিজস্ব রাজনৈতিক অভিলাষ এগুলো চরিতার্থ করার জন্য। এটা সেনাবাহিনীকে মানুষের কাছে হেয় করার জন্য আর একটা হীন প্রচেষ্টা ছিল এই সরকারের। কেবল চাকুরিচ্যুতি, অব্যাহতি কিংবা ওএসডি করা নয়, অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিকল্প নেই বলে মত সাবেক সেনা কর্মকর্তাদের। তারা বলছেন এসব দুষ্কৃতিকারী ভবিষ্যতে যাতে কোনো অবস্থায় দেশ ছেড়ে পালাতে না পারেন। যারা এই ধরনের কাজের সাথে সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে নিজেদের আমাদের এই সেনাবাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করেছে, এই ভাবমূর্তিকে ফেরত আনার জন্য এই সকল অফিসারদের বিচার হওয়া উচিত। আগামীতে কোনো সেনা সদস্য যেন বিশেষ কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে ব্যবহৃত না হন তার নিশ্চয়তা বিধানেরও দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হাজার কোটি টাকার মালিক হতে বেশি দিন লাগেনি। মাথার উপর ছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আশীর্বাদ। ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিয়ে কিভাবে লুটপাট করা যায় এর সবই জানেন এই ক্যারিশম্যাটিক মানিমেকার। বলছি চৌধুরী নাফিস শরাফতের অর্থবিত্ত বানানোর গল্প। ব্যাংকপাড়ায় মাফিয়া খ্যাত নাফিস শরাফতের দুর্নীতির বিস্তর অভিযোগ জমেছে দুর্নীতি দমন কমিশন দুদকে। ইতোমধ্যে শুরু হয়েছে অনুসন্ধানও। বিস্তারিত রাজীব জামানের রিপোর্টে। চৌধুরী নাফিস শরাফত প্রায় শূন্য থেকে কিভাবে হাজার কোটি টাকার মালিক হওয়া যায় তা করে দেখিয়েছেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট এই মানি মেকার দেশের ব্যাংক, পুঁজিবাজার ও আর্থিক খাতের মূর্তিমান আতঙ্ক। নাফিস শরাফতের আগ্রাসী যাত্রায় নতুন গতি আসে 2017 সালে। সীমাহীন লুটপাটে বেসরকারি খাতের সাবেক ফার্মার্স ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে 2017 সালে পদ ছাড়তে বাধ্য হন তৎকালীন চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এরপরই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চৌধুরী নাফিস শরাফত। ব্যাংকটির নাম পাল্টে পদ্মা ব্যাংক রাখা হয়। কিন্তু নাফিস শরাফত দায়িত্ব নেওয়ায় পদ্মা ব্যাংকের আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়নি, বরং উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ে ব্যাংকটি। চেয়ারম্যান হয়েই ব্যাংকটির 800 কোটি টাকা আত্মসাৎ করেন নাফিস। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানায় যুক্ত নাফিস শরাফত সদ্য গ্রেফতার সালমান এফ রহমানেরও ঘনিষ্ঠজন। তার সঙ্গে যোগসাজশে শেয়ারবাজার থেকে 1700 কোটি টাকা বের করেন চৌধুরী নাফিস শরাফত। বেসরকারি খাতে সাউথ ইস্ট ব্যাংক দখলের পরিকল্পনাও ছিল নাফিসের। তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদকে সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক বানিয়েছেন। আর রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিনিধি হিসেবে ছেলে চৌধুরী রাহিব শরাফতকেও সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক করার খায়েশ ছিল তার। সাউথ ইস্ট ব্যাংক থেকে চৌধুরী নাফিস শরাফত কত টাকা বের করেছেন তার হিসেব পাওয়া যায়নি। যে কেউ যদি ফ্রড করে, যে কেউ যদি উইলফুল ডিফল্টার হয়, যে কেউ যদি ব্যাংক থেকে টাকা নেয় অনলি টু ফ্রড করার জন্য, তাদের সেই পানিশমেন্টটা আমাদের যে আইন, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট অথবা আমাদের যে অর্থহীন আদালত আইন, সেইটা সময় উপযোগী না, সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যাটলিস্ট ইন্ডিয়ার মতো বা অন্য যে কোনো দেশের সাথে
সামঞ্জস্য রেখে। দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী মোবাইলের টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ প্ল্যান্ট, বেসরকারি বিশ্ববিদ্যালয়, তারকা হোটেল ব্যবসায় বিনিয়োগ আছে নাফিজ ও তার পরিবারের সদস্যদের। আর এসব ব্যবসার নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্তত 2,500 কোটি টাকা আত্মসাৎ করেছেন নাফিজ ও তার পরিবারের সদস্যরা। এই যারাই টাকা নিয়েছে ব্যাংক থেকে সকলেই দুর্নীতি করেছে। আপনি সকলকেই দুর্নীতি দমন কমিশন আইন 2004 আনতে পারবেন এবং সেখানে 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট প্লাস তাদের প্রপার্টি সব কিছু আপনি অ্যাটাচ করে ফোরফিট করতে পারবেন। তাহলে এই যে দুটো আইন আছে, সেই দুটো আইন দিয়েই এই যারা ব্যাংক থেকে লুট করেছে আপনি তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে পারবেন। দুদকের তথ্য বলছে, শেখ হাসিনার আমলে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন নাফিজ শারাফাত। সাবেক আইজিপি বেনজির আহমেদ, বাধ্যতামূলক অবসরে যাওয়া এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, বাধ্যতামূলক অবসরে যাওয়া পুলিশ কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাফিজ শারাফাত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভয় দেখাতেন সবাইকে। গোপালগঞ্জে বাড়ি বলে শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেও পরিচয় দিতেন তিনি। টাস্ক ফোর্স আমাদের কিন্তু অলরেডি আছে এই মানি লন্ডারিং ইস্যুতে, সেটাকে আরো কিভাবে ইফেক্টিভ এবং সেটাকে আরো হাই পাওয়ার যারা আছে তাদেরকে দিয়ে রেগুলার বেসিস যদি তৎপর হয় তাহলে আমাদের এই মানি লন্ডারিং যেটা হয়েছে সেটা অনেকটাই চেষ্টা করা যেতে পারে আনার জন্য। নিজের এবং পরিবারের সদস্যদের দুর্নীতি আড়ালে রাখতে দৈনিক বাংলা ও অনলাইন নিউজ পোর্টাল নিউজ বাংলা ব্যবহার করেন নাফিজ ও তার পরিবারের সদস্যরা। তাদের সবার দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে গত বৃহস্পতিবার। তবে এই বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ দুদকের দায়িত্বশীলরা। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চৌধুরী নাফিজ শারাফাতের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি। রাজীব জামান, 21 টেলিভিশন। বহুল বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন 6 ব্যাংকের ঋণ বিতরণের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। 5 কোটি টাকার বেশি ঋণ দিতে হলে এসব ব্যাংককে নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি। এসব সিদ্ধান্ত জানিয়ে 6 ব্যাংকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া যেসব প্রতিষ্ঠানের কাছে মেয়াদোত্তীর্ণ ও সীমাতিরিক্ত ঋণ আছে তার নগদ আদায় ছাড়া নবায়ন করা যাবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক 6টি হল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক। ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থার অবনমন রোধ ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না জানতে চেয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এর রুল জারি করেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। সংশোধনী কেন বাতিল করা হবে না রুল চেয়ে গতকাল রোববার সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন হাইকোর্টে রিট করেন। সোমবার রিটের শুনানি হয়। এ সময় বলা হয়, দেশে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। 1991 সাল থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে, যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আদালতের এক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা। আইনজীবীরা বলছেন, দেশের রাজনৈতিক সংকট, একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে দেয় এই সংশোধনী। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে 8 সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। যদি পঞ্চদশ সংশোধনীকে সম্পূর্ণভাবে স্থগিত করা হয় তাতে কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে না। সংশোধনী আজ এ হোল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার করা হবে না সেটাকে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। আবেদনকারীদের এমন বক্তব্য খতিয়ে দেখা হবে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলোর থেকে সরকার হয়তো যারা পিটিশনার করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে সংশোধনীটি করেছিল শেখ হাসিনা সরকার। রিটটা করেছিলাম কারণ
যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বহাল থাকতো তাহলে এই 7 জানুয়ারি নির্বাচনটা হতো না, এবং 7 জানুয়ারি নির্বাচনটা যদি না হতো তাহলে এতগুলো প্রাণহানি হতো না। পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার জালিয়াতির মাধ্যমে। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রুলের চূড়ান্ত শুনানি নিষ্পত্তি হবে বলে আশা করছেন আইনজীবীরা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 বছর চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সোমবার এই রিট করেন। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে কাল। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব, দুদক চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, NBR চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, BFIU প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের বিবাদী করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মিনিমাম 3 বছর মেয়াদ দেওয়ার জন্য, যেহেতু এটা সংবিধানের মধ্যে নাই, সংবিধানে আছে এই তত্ত্বাবধায়ক সম্বন্ধে, কিন্তু অন্তর্বর্তীটা সম্পূর্ণ একটা নতুন ইস্যু। আমরা চাই দ্বিতীয় হচ্ছে যে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল। ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা অনুযায়ী স্থানীয় সরকারে ব্যাপক পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। অপসারণ করা হয়েছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকে। এছাড়াও অপসারণ করা হয় 12 সিটি কর্পোরেশনের মেয়রকে। এসব পদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসককে। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই এই পদক্ষেপ। মফিউর রহমানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন। দলীয় ব্যানারে নির্বাচন হওয়ায় জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল। জনগণের প্রত্যাশা সব ক্ষেত্রেই রাষ্ট্র সংস্কার করার। এর অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকারে পরিবর্তনের। অপসারণ করা হয় 60 জেলা পরিষদের চেয়ারম্যান, 493টি উপজেলা চেয়ারম্যান সহ 323টি পৌরসভার মেয়রকে। এছাড়াও অপসারণ করা হয় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 12 মেয়রকে। ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী এই অপসারণ বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। তাদের যে প্রত্যাশা সেগুলিকে কার্যকরী করার জন্য আমাদের উপরে যে একটা এন্ট্রাস্টমেন্ট হয়েছে, একটা ট্রাস্ট বলা যেতে পারে, সেটা আমরা প্রতিনিধি হিসাবে করছি। এখন বড় আকারে, বড় পরিসরে এই উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে এবং সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে। এখনই ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান উপদেষ্টা। কাউন্সিলরদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি যে যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকে কাউন্সিলররা কি দায়িত্ব পালন করবেন কি করবেন না, এটা এখন তাদের ব্যাপার আর কি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন শুরু করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানী সহ দেশব্যাপী সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এসব কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। আদিত্য মামুনের রিপোর্ট। 16 জুলাই থেকে আন্দোলনে আহতদের চিকিৎসা সহ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে যান সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা। ছাত্রদের শিক্ষাঙ্গনে ফিরে যেতে হবে উল্লেখ করে শারমিন মুর্শিদ বলেন, তাদের পুনর্বাসন ও সুস্থ করাই এখন লক্ষ্য। অনেক বাচ্চারা মানসিকভাবে আক্রান্ত হয়েছে, অনেকে তাদের কর্মজীবন হারিয়ে ফেলেছে, অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে, কারণ এই ছিল একমাত্র তাদের উপার্জনকারী। সেই জায়গাটায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা নৈতিক দায়িত্ব আছে। আজকে থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের
কর্মকাণ্ড। সে সময় চিকিৎসকদের প্রশংসা করেন উপদেষ্টা। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য জনমানুষের কথাও ভাববে সরকার। যে যত্ন সহকারে ভালোবাসার সাথে আমাদের ডাক্তাররা তাদের সুচিকিৎসা করছেন সেটা প্রশংসনীয়। আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। সারা বাংলাদেশে যতগুলো হাসপাতাল আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের প্রত্যেকের কাছে দ্বারস্থ হবে। চিকিৎসা সুরক্ষা ও সংক্রমণ রোধে গণমাধ্যমকে যখন তখন ওয়ার্ডে প্রবেশে নিষেধ করেছেন উপদেষ্টা। সারা দেশের আহতদের ডাটাবেস তৈরি করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রায়োরিটি সেট করব। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আগামী সপ্তাহে জাতিসংঘ তদন্ত দল আসবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করবে ফ্যাক্ট ফাইন্ডিংস টিম। জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইসির থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে। আমার ওইটা পাঠানোর সময় আমাদের থেকে তারা কি ধরনের হেল্প পাবে বা তারা আমাদের কি ধরনের হেল্প করবে। রোহিঙ্গা যে একটা বড় ধরনের আমাদের একটা সমস্যা। 1 নম্বর প্রায়োরিটি হলো আইন শৃঙ্খলা। এগ্রিকালচার মিনিস্ট্রি হলো আমি কিভাবে প্রোডাকশন বাড়াইয়া লোকজনের খাওয়াইতে পারি বেশি, এইটাই। দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ ঠিক করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে উপদেষ্টা আরও জানান, মেট্রো রেল সহ জাপানের সাথে চলমান প্রকল্পে দেশটির অর্থ বরাদ্দ অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ উইল অ্যাড্রেস দোজ, মানে মানুষের সাফারিং, মানুষের জীবিকার যে কষ্টটা, আর সেটা আমরা আমাদের যতটুকু সময় আছি আমরা লাঘব করতে চেষ্টা, এবং জাপানিজ উইল স্ট্যান্ড বাই। বিভিন্ন সংগঠনের ডাকা অবস্থান অবরোধ কর্মসূচিতে নাকাল রাজধানীবাসী। সকাল থেকে মতিঝিল, পল্টন, প্রেস ক্লাব, কাকরাইল মোড়, শাহবাগ, মিরপুর রোড, সায়েন্স ল্যাব ও উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, আবার কোথাও কোথাও চলে ধীর গতিতে। সাধারণ মানুষ বলছেন, খুব দ্রুত অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে সমাধান খোঁজা উচিত। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। সোমবার সকাল থেকেই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি দেওয়া ও শিক্ষার্থীদের আন্দোলনে শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রেস ক্লাব, শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন স্থানে চলে অবস্থান ও অবরোধ কর্মসূচি। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। বিপাকে পড়েছেন কর্মমুখী মানুষ। মিরপুর 10 নম্বর থেকে আসছি, 4 ঘন্টা সময় লাগছে। 250 টাকা ভাড়া চাইছি, 200 টাকা নিয়ে আসছি। মিটারে উঠছে 450 টাকা। আসলে রাস্তায় ব্যাপক যানজট। আমরা 10 মিনিটের রাস্তা আসতে আমাদের প্রায় ঘন্টা লেগে গেছে, ঘন্টা পারও হয়ে গেছে। সরকার নির্ধারণ করছে 800 টাকা জমা, এই মালিক 1200 টাকা জমার কম ছাড়ে না। কিছু বললেই যে 200-100 টাকা কম বলি, তাহলে গাড়ির চাবি রাইকা দিয়ে যাইতে বলে। খুব যানজট, এর লাগে খুব ভোগান্তি পড়তেছি। তারা বলছেন, বিভিন্ন দাবিতে ডাকা এসব আন্দোলনরত সংগঠনের নেতাদের সাথে সরকারকেই সমাধানের পথ বের করে আনতে হবে। যারা দাবি জানাইতেছে তাদের সাথে যেন বসে কথা বলে, ঠিক আছে। আর যদি মেট্রো রেলগুলো আছে এগুলো যদি একটু মানে ওয়েবসাইটগুলো একটু দেখলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের এই যানজট থেকে আমরা বাঁচবো আর কি। জনদুর্ভোগ এড়াতে এসব সংগঠনের রাস্তায় না নামার আহ্বান জানান অনেকেই। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শপিং মল ইনচার্জের পদত্যাগ দাবি সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিক কর্মীরা বিক্ষোভ করেছেন। এ সময় পান্থপথ সিগন্যাল থেকে কারওয়ান বাজার সাকফোয়ারা মোড় পর্যন্ত পুরো সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন তারা। স্বৈরাচার অত্যাচারী ইনচার্জ করিমের পদত্যাগ চায় ব্যানার নিয়ে সড়কে দাঁড়ানো দোকান মালিক কর্মীরা জানান, আপত্তি সত্ত্বেও গত জানুয়ারি থেকে বসুন্ধরা সিটির বেসমেন্টে মোবাইল মার্কেট সরিয়ে নেওয়া হয়। এই বিষয় সহ কোনো সমস্যার কথাই বলা যেত না মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে। উল্টো দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং খারাপ ব্যবহার করতেন। বিক্ষোভের সময় শপিং মলের প্রবেশ সিঁড়ির সামনে বসুন্ধরা সিটির লোকজন ছাড়াও সেনাবাহিনী, বিজিবির সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গোষ্ঠী ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে বিভিন্ন অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এদিকে পতনের ভয়ে শেখ হাসিনা বছরের পর বছর বিএনপি শূন্য দেশ গড়তে প্রাণান্ত চেষ্টা করে গেছেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শিউলি শবনমের প্রতিবেদন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতা কর্মীদের উপরে অন্যায়ভাবে আহত সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতা কর্মী কোন রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা দেশকে বিএনপি শূন্য করতে চেয়েছিলেন। যে বিরোধী দলের অস্তিত্ব থাকা মানেই শেখ হাসিনার পতন কোনো না কোনো সময় অত্যাসন্ন হয়ে উঠবে। এই ভয় থেকে এই বিরোধী দল মুক্ত বিএনপি শূন্য একটি বাংলাদেশ গড়ার প্রাণান্তকর চেষ্টা করেছেন শেখ হাসিনা। নিজের দেশের লোকের উপরেই তিনি উপনিবেশ কায়েম করেছেন, কারণ তার ক্ষমতাকে চিরস্থায়ী করবেন। তিনি এই কারণে এই বিরোধী দলকে মানতে চাইতেন না। এটা একটা ভয়ঙ্কর ধরনের মানসিক অসুস্থতা থেকে শেখ হাসিনা এই কাজটি করেছেন। গণতান্ত্রিক শক্তি প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছাসেবক দলকে কাজ করার তাগিদ দেন রিজভী। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। ২০১১ সালে ৬ জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। ঘটনার ১৩ বছর পর সোমবার হত্যাচেষ্টার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আফসানা জাহান নীলা। ১৩ বছর আগে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের সাথে এমন অধ্যত্বপূর্ণ আচরণ করেছিলেন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সংগঠিত এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় মামলা করতে চেয়েও সে সময় ব্যর্থ হন জয়নুল আবেদিন ফারুক। গত ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে মামলার সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করার পর থানা কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মামলা নেন নাই, মামলা কোর্টে করা হয়েছে। সেই মামলা তদন্ত হয়ে ৩ দিনের মাথায় সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে। হারুন, বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ। এই মামলা গ্রহণ করেছেন। মামলার তারিখ আমার লয়ারের কাছে আছে। ন্যায় বিচারের আশায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। আফসানা নীলা, ২১ টেলিভিশন। আওয়ামী লীগের সাবেক ১৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ২৩ সাবেক সংসদ সদস্য, ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান, সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ও বিএসএমএমইউর সাবেক ভিসি শরফুদ্দিন আহমেদের দুর্নীতির অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। শরফুদ্দিন আহমেদ ও তার পিএস ডাক্তার রাসেল ও অন্যান্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে ১০০ কোটি টাকা ঘুষ আদায় এবং নিয়ম বহির্ভূতভাবে পরিবারের সদস্যদেরকে নিয়োগ প্রদান, অনৈতিকভাবে অর্থ উত্তোলন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করা সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব, যার নাম হচ্ছে জনাব আরজিনা খাতুন, তিনি কাস্টমস হাউস চট্টগ্রামে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূতভাবে বিপুল পরিমাণ সম্পদ, অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। এই অভিযোগটি প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধানের জন্য আমাদের কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল চূড়ান্ত করে সোমবার রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ। আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম, যিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক। এর আগে 2023 সালের 31 আগস্ট দলটির আহ্বায়কের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এই রুল জারি করেছিলেন। একই বছর 24 জুলাই দলটি নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন একটি চিঠি দেয়। সেই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেন এবি পার্টির আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরী। বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিকে নির্বাচন কমিশনের অধীনে একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে আহতরা এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। গুরুতর আহত অনেকেই পার করছেন মানবেতর জীবন। ছাত্র জনতার উপর হামলাকারীদের বিচারের দাবি সবার। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার চণ্ডীপুরের কৃষক পরিবারের সন্তান শরীফুল ইসলাম মিরাজ লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তবে তার সেই স্বপ্ন এখন হারাতে বসেছে অন্ধকারে। নিজের অধিকার আদায়ে সদ্য BBA পাশ করা মিরাজও যোগ দেন কোটা বিরোধী আন্দোলনে। 19 জুলাই রাজধানীর পল্টন এলাকায় অন্যান্যদের মতো পুলিশের শটগানের ছররাগুলিতে ক্ষতবিক্ষত হয় মিরাজের শরীর। ছররাগুলি লাগে তার চোখেও। এতে নিভে যাওয়ার শঙ্কায় তার দু চোখের আলো। দুই চোখেই গুলি লাগে, এক চোখের বাম চোখের কোনায় শিরে। এই চোখে আমি সারা জীবন ঝাপসা দেখব এবং ডান চোখে আমার এখনো বুলেট আছে এবং ওই বুলেটটা এমন এক জায়গায় আছে, ডাক্তার বলছে রেটিনা ছিঁড়ে গেছে, আপনি আর কখনো দেখতে পাবেন না। দেশকে আলোর পথ দেখাতে অনেক কষ্টে ছেলেকে পড়ালেখা করিয়েছেন কৃষক বাবা মা। ছেলের এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় তারা। বেসরকারি ভার্সিটিতে পড়াইছি কত কষ্ট করে, এখন সেই ছেলে চোখে দেখতে পাচ্ছে না, আমি এখন কি করব? এদিকে শটগানের ছড়াগুলির দগদগে ক্ষত নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন গার্মেন্টস কর্মী নবী হোসেন। যে এত কষ্ট করে এত সুন্দর একটা বিজয় এনে দিছি। নবী হোসেনের মতো আরো 24 জন আন্দোলনকারী স্প্রিন্টারের যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন। তবুও আন্দোলনের সাফল্যে গর্বিত তারা। বিচারের দাবি স্বজনদের। আমরা মিছিল করে আসার সময় আমাদের পিছন থেকে কুবানো হয়েছে, এর পাতালে কুবানো হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে রেল ভবনে পরিচিতি সভায় উপদেষ্টা আরও বলেন, অতীতে যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত। পরিবর্তিত পরিস্থিতিতে রেলের ব্যয় সংকোচন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ফাউজুল কবির খান। নির্ধারিত সময়ে ট্রেন চলাচল মনিটরিং, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি অবৈধ দখল মুক্ত করতে 3টি টাস্কফোর্স গঠনে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। রেলকে লাভজনক করার ব্যাপারে যেটা বলছে সেটা হচ্ছে, এটা আমি আমার 5টা মন্ত্রণালয় বিভাগ প্রত্যেকটাতে বলেছি। এখন তো আমার তো রেভিনিউ বাড়বে না, আমার তো এতদিন হয় নাই, অচল অবস্থা ছিল, ফলে রাজস্ব আদায় হয় নাই, নানান সব হয় না, এবং রাজস্ব আদায় তো তারপরে তো ওই জন্যই এখন ওর জন্য আমি প্রত্যেকটা বলছি যে একটা ব্যয় সংকোচনমূলক প্রস্তাব দিতে হবে। কারণ আপনার যদি আয় না থাকে আপনি কী করবেন? আপনি খরচ কমাবেন। তো ওই জন্য খরচ কমানোর জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটা প্রত্যেক ইয়েতে বলা হয়েছে। এবারে খেলার সংবাদ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে গিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই দিনে বিসিবিতে হাজির হন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে ওই ওপেনারকে নিয়ে বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিন বিসিবিতে আসেন দেশ সেরা ওপেনার তামিম ইকবালও।
আসিফ মাহমুদ ও তামিম ইকবালের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এই সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিজরা। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। এছাড়া একাডেমি ভবনে যান তারা। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। নারী ও টি-20 বিশ্বকাপ নিয়ে চলমান সংকট নিরসনের উপায় খুঁজে বের করতেই বিসিবিতে আসেন বলে জানান আসিফ মাহমুদ। নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো, তারা সামনে উইমেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। এদিকে একই দিনে তামিমের বিসিবিতে আসাটা অনেকটাই কাকতালীয় মনে হয়েছে ক্রিকেট প্রেমীদের কাছে। কেন এই দেশসেরা ওপেনার বিসিবিতে এসেছিলেন সেই কারণটাও জানা যায়নি। অভিজ্ঞতা বিভিন্ন তাদের এক্সপেরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে, এক একজনের এক একটা এরিয়াতে এক্সপেরিয়েন্স। এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে। স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি। বিসিবির অবকাঠামোর সুযোগ সুবিধা পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ও করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হত্যা, গুম, দখল, সন্ত্রাসে হাসিনার লাঠিয়াল ছিল কয়েক সেনা কর্মকর্তা, বিচারের দাবি সাবেকদের। তত্ত্বাবধায়ক সরকার বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট। ইউনিয়ন ছাড়া সব স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ রাষ্ট্র সংস্কারের অংশ বলছেন উপদেষ্টা। আন্দোলনে আহতদের পুনর্বাসন শুরু, হত্যার তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের প্রতিনিধি। রাজপথে নানা সংগঠনের ব্যানারে অবস্থান অবরোধ, যানজটের ভোগান্তিতে নাকাল নগরবাসী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।